স্পিভাকের কি সম্পর্ক। আমি স্পিভাক করতে যাই একটা খুবই ইন্টারেস্টিং গল্প পাইলাম। সেখানে স্পিভাক বলতেছে যে আমাদের আগামী দিনের যে রাজনীতি সেটা সংগঠিত হবে এক ধরনের নান্দনিক কল্পনাকে ঘিরে, এবং তিনি একটা গল্পকে বাইছে নিতেছেন তার এই কি বলা যায় এক ধরনের দুনিয়া বদলের যে কথা তিনি বলেন, দুনিয়া বদলের রাজনীতিতে উনি হক বর্গটাকে গুরুত্ব দিয়েছেন। তো হক বর্গটার সাথে ভাসানির সম্পর্ক আমরা জানি, ভাসানির যে পত্রিকা হক কথা, এবং আমি আরো আমার আলাপে এই হক বর্গটা স্পিভাক কিভাবে ব্যবহার করতেছে, এবং আমি মূলত এই একটা বর্গ ধরে আমি দেখাবো যে পশ্চিমা দর্শনে কিভাবে এই প্রবলেমটা দেখা দিতেছে, এবং আমাদের আজকের বিশ্বের সংকটের জায়গা থেকে ভাসানিকে আমরা কিভাবে করতে পারি। আমি প্রথমে একটা ছোট আলাপ, সেটা হলো আপনারা যদি স্পিভাকের কিনোট স্পিচটা খেয়াল করেন, সেখানে উনি শেষের দিকে একটা কথা বলতেছেন প্ল্যানেটারিটি বা গ্রহ চিন্তা নিয়ে। তিনি বলতেছেন যে এই পৃথিবী নামক গ্রহটা আসলে মানুষকে চায় না, এবং তিনি বলতেছেন যে এই গ্রহের মধ্যে যে নদী নালা পাহাড় পর্বত এদের আসলে কোনো নাম নাই, এরা অনামক, এবং এই গ্রহের আসলে কোনো মানচিত্র বলে কিছু নেই। এইগুলোতে তিনি আসলে তিনি যে পার্থক্যটা করতে চাইতেছেন সেটা হলো গ্লোব এবং প্ল্যানেট, এই দুইটা বর্গের মধ্যে। এবং আমি এই দুইটা কথা ধরে আমি একটু স্পিভাকের যে বই অ্যাস্থেটিক এডুকেশন, আমি মূলত এই বই থেকে আপনাদের কিছু কিছু সেকশন পড়ে শোনাবো, এবং এর সাথে হয়তো আমি ভাসানিকে ফিরে ফিরে লিঙ্ক করব। তো স্পিভাকের যে একটা খুবই দুর্ধর্ষ প্রবন্ধ An Imperative to Rethink the Planet, এই শিরোনামে ওনার একটা লেখা আছে। সেখানে তিনি বলতেছেন যে I propose the planet to override the globe. আমি একটা গ্রহের প্রস্তাব করতেছি যেটা আসলে বিশ্ব বা আমরা যেটাকে গোলক বলে চিনি, এইটাকে আমি প্রতিস্থাপন করব। তো এই গোলক বা বিশ্ব বলতে আমরা যা বুঝি, তিনি বলছেন গ্লোবালাইজেশন ইজ অ্যাচিভড বাই দ্য ইম্পোজিশন অফ সেম সিস্টেম অফ এক্সচেঞ্জ এভরিওয়্যার। মানে এক রকমের বিনিময় ব্যবস্থা সারা বিশ্বে কায়েম করার নামই হলো গোলকায়ন। এবং তিনি এই একদম তার বইয়ের যে ভূমিকায় প্রথম বাক্যটা এভাবে শুরু করতেছেন যে গ্লোবালাইজেশন অনলি এক্সিস্টস ইন ডেটা এন্ড ক্যাপিটাল, অর্থাৎ পুঁজি এবং তথ্যের মধ্যেই গ্লোবালাইজেশনটা ঘটে। আসল পৃথিবীর বুকে আসলে গ্লোবালাইজেশন বলে কোনো ঘটনা নাই। এবং তিনি আসলে এরপরে বলতেছেন যে দ্য গ্লোব ইজ অন আওয়ার কম্পিউটার, আমাদের কম্পিউটার স্ক্রিনে আসলে গোলক বলে একটা ব্যাপার, এবং ইট ইজ দ্য লোগো অফ ওয়ার্ল্ড ব্যাংক। মানে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং এই যে সারা বিশ্বে এক কেন্দ্রিক যে অর্থ ব্যবস্থা এবং পুঁজির যে একটা নিওলিবারাল বৈশ্বায়ন, মূলত তিনি বলতেছেন এইখানে আসলে গ্লোব নামক জিনিসটা বিরাজ করে। এবং তিনি বলছেন নো ওয়ান লিভস দেয়ার, আসলে এই বিশ্ব বলে আমরা যেটা চিনি এইখানে আসলে তো থাকে না। And we think that we can aim to control globality, আমরা মনে করি যে আমরা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবো। এইখানে একটা বাক্য যেটাকে পরবর্তীতে দীপেশ চক্রবর্তী আরো সামনে নিয়ে গেছেন, যে বাক্যটা সেটা হলো দ্য প্ল্যানেট ইজ ইন দ্য স্পিসিস অফ অল্টারনেটিভ। মানে গ্রহ একটা ভিন্ন প্রজাতির জিনিস। মানে বিশ্ব বলে আমরা যেটাকে চিনি, গ্লোব বলে আমরা যেটাকে চিনি, প্ল্যানেট আসলে একদম ভিন্ন প্রকৃতির এবং বিলঙ্গিং টু অ্যানাদার সিস্টেম। অর্থাৎ আমরা একই সাথে এই আমাদের যে মানব ইতিহাস, আমাদের যেটাকে আমরা আমাদের রাজনৈতিক কিংবা প্রযুক্তিগত ইতিহাস বলতে পারি, যার সর্বোচ্চ রূপ বা সর্বোচ্চ প্রকাশ আমরা গ্লোবালাইজেশনের মাধ্যমে দেখলাম, এই একটা ইতিহাস, এর সমান্তরালে আরেকটা ইতিহাস পৃথিবীতে অতিবাহিত হয়েছিল যেটাকে আমরা প্ল্যানেটারি হিস্ট্রি বলতে পারি। তো এই জায়গায়
স্পিভাক আমাদেরকে মনে করে দিচ্ছেন যে গ্রহ আসলে একটা ভিন্ন প্রজাতি যার ভিতরে আমরা বাস করতেছি, এবং এটা একই সাথে ভিন্ন, কিন্তু এটা একই সাথে আমাদের আবাসের উৎস। yet we inhabit, মানে উনি এই পার্থক্যটা দেখাইছে এখানে। আমি আরেকটু পড়ি এই অংশ থেকে। টু থিঙ্ক দি আদার as everyone knows is one meaning of being human। অর্থাৎ অপরকে যদি আমি যখন ভাবি, অপরকে ভাবাটা আমার মানবীয়তার শর্ত, মানে আমি যে মানুষ এইটার শর্তটা নির্মিত হয় আমি অপরকে কিভাবে কল্পনা করতেছি সেটার দ্বারা। টু বি হিউম্যান ইজ টু বি ইন্টেন্ডেড টুয়ার্ড দি আদার, অপরের মুখাপেক্ষী হওয়াটাই আমার মানুষ হওয়ার শর্ত। এবং এইখানে ইন্টেন্ট শব্দটা গুরুত্বপূর্ণ। ইন্টেনশনালিটি বা ইন্টেন্ট, বা যেটাকে লেভিনাসের ভাষায় আমরা বলি মুখ, অপরের মুখ চেনা। এবং আমরা যে মানুষ মূলত এইটার যে নৈতিক শর্ত বা এটার যে নৈতিক অভিজ্ঞতা, এটা আসলে অপরের মুখ দেখার মধ্য দিয়ে তৈরি হয়েছে। প্ল্যানেট থট বা গ্রহ চিন্তা opens up to embrace an inexhaustible taxonomy, অর্থাৎ এই রকম নানাবিধ অপরের নামানুকরণ এর দিকে আমাদেরকে ঠেলে দেয় গ্রহ চিন্তা। এবং এখানে তিনি আরো বলতেছেন যে we must persistently educate ourselves into this peculiar mindset, মানে এই যে গ্রহকে একটা পরম বা অপর আকারে ভাবা, এইটার জন্য আমাদেরকে নিজেদের কল্পনাকে নতুন ভাবে শিক্ষিত করতে হবে। এডুকেট আওয়ার ইমাজিনেশন। তিনি মূলত তার বইয়ের শিরোনামটা এখান থেকে আসছে, অ্যাস্থেটিক এডুকেশন। তিনি বলতেছেন পুঁজির কারণে কিংবা মানুষের একটা বিশেষ সংজ্ঞায় শিক্ষিত হওয়ার কারণে আমাদের কল্পনাটা এই সংজ্ঞার ভিতর আটকা পড়ে গেছে, এবং আগামীতে গ্রহীয় ইতিহাসের সম্মুখীন আমরা যখন হইতেছি, এটা নিয়ে আমি আরেকটু সামনে বলবো, তখন আমাদেরকে নিজেদের বাসনা, নিজেদের স্বপ্ন এবং নিজেদের কল্পনাকেও নতুন করে শিখতে হবে। আমি কর্তা আকারে আমার যে বাসনা, এই বাসনাটা কি আমার নিজের বাসনা কিনা পুঁজির বাসনা, এই শিক্ষাটা আমাকে নতুন করে গ্রহণ করতে হবে। তো এই জায়গায় উনি অ্যাস্থেটিক এডুকেশনের গুরুত্ব দিতেছেন। এরপরে এই প্রবন্ধটাতে তিনি হকের ব্যাখ্যা করতেছেন। তো আমি হকের ব্যাখ্যাটা ওনাকে করি। কম্বাইনিং রাইট এন্ড রেসপন্সিবিলিটি ইন দি ট্রেমেন্ডাস কনসেপ্ট অফ দ্য ফিগার অফ হক, অর্থাৎ অধিকার এবং দায়। উনি বলছেন যে হক শব্দটা আসলে অনুবাদ হয় না। পশ্চিমা হিউম্যানিস্ট বা লিবারেল ডিসকোর্সে অধিকার বলতে আমরা যেটা মনে করি, এটা আসলে আমার চাওয়ার, আমার পাওয়ার আকাঙ্ক্ষা। আমার অধিকার বলতে আমি শুধু বুঝি আমি কি পাইতে পারি। তো আমার পাওয়ার খায়েশের সাথে আসলে অধিকার সম্পর্কিত, এবং আমরা ধরে নেই এবং এটা আমরা আগাম নির্ধারণ করে নেই যে অধিকার ব্যাপারটা আমার জন্মগত। এখন হক শব্দটার মধ্যে স্পিভাক বলতেছে হক ইজ দি প্যারা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারাল রেসপন্সিবিলিটি, মানে এটা একটা সামষ্টিক দায়ের ব্যাপার হক বর্ণনা, into which we are all born, এবং আমাদের জন্মটাই দায়ের সম্পর্কের ভিতরে রয়েছে। Whether it is right or responsibility, it is the truth of my being, এটা আমার সত্তার সত্য। এই কারণে হকের অনুবাদ আবার একই সাথে ট্রুথ। তো একই সাথে যেটা আমার বার্থ রাইট, যেটা আমার রেসপন্সিবিলিটি, সেটা একই সাথে আবার ট্রুথ অফ মাই বিইং, আমার সত্তার সত্য। তো আস্তে আস্তে আমরা ওই আলাপে যাব যে গ্রহ চিন্তা আসলে আমাদেরকে একটা নতুন মানুষের কল্পনার দিকে ঠেলে দেয়, এবং সেই কল্পনায় ভাসানি আমাদের জন্য কিভাবে কাজে আসতে পারে আমি আপনি ওই দিকে নির্দেশ করতেছি। Spivak continue করি। Islam, although a religion of the book and therefore notionally true world, carries residuals of a nomadic past that thinks the earth, human habitation in community, as what I am calling a planetary by implication in practice. অর্থাৎ ইসলামের ভিতরে গ্রহীয় চিন্তার বীজ স্পিভাক দেখাইতেছেন, এবং তিনি বলছেন the planet is here perhaps always a catachresis of inscribing collective responsibility as right,
অর্থাৎ আমার যে সামষ্টিক দায়, এটা অধিকার আকারে আমার মধ্যে আছে জন্মগতভাবে। অর্থাৎ অধিকার বলে কোনো বিমূর্ত ঘটনা যেটা আমার পাওয়ার কথা, যেটা আমি অপরের হক মেরে নিব। হক আসলে এটা একটা ভিন্ন প্রস্তাব, যেখানে বলা হইতেছে আপনি জন্মগতভাবে দায়ের সম্পর্কে আবদ্ধ অপরের সাথে। এবং একটু পরে আমরা স্পিভাকেরই আরেকটা বাক্য শুনবো, যেখানে সে কেয়ার এবং রেসপন্সিবিলিটি এই দুই বর্গের সাথে হকের সম্পর্ক দেখাইতেছে, এবং আগামী বিশ্বে কিভাবে কেয়ার এন্ড রেসপন্সিবিলিটি এই দুইটা বর্গ গ্রহীয় চিন্তায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই ব্যাপারটার মধ্যে। Let us return to the episteme or mindset that persistently undoes conflict between right and responsibility. অর্থাৎ পশ্চিমা হিউম্যানিস্ট লিবারাল ডিসকোর্সে অধিকার এবং দায় এই দুটো আসলে পরস্পর বিরোধী। আমি অপরের জন্য কিছু করব, এটা আমার রেসপন্সিবিলিটি, আমার জন্য আমারও কিছু প্রাপ্য আছে, এটা আমার রাইট, অধিকার। তো অধিকার এবং দায় এই দুইটা বর্গের যখন টানাপোড়েন পশ্চিমা চিন্তায় ঘটতেছে, স্পিভাক বলতেছে হক বর্গটার ভিতরে এই দুইয়ের যে টানাপোড়েন এটার একটা সমাধান পাওয়া যায়। এবং সে বলতেছে আওয়ার রাইট অর ট্রুথ ইজ টু বি রেসপন্সিবল। আমাদের অপরের জন্য অপরের দায় আমরা নিতে পারি, এবং এটাই হলো আমার অধিকার বা আমার সত্য। The imperative comes in being human, এবং এই যে দায় অপরের প্রতি, এটি আসলে আমি যে মানুষ এটা প্রমাণ করে, নট নেসেসারি ইন কনসাইন্স। অর্থাৎ এটা থেকে আমি বুদ্ধি থেকে পাই না, মানে আমাকে যা মানুষ করে এর সত্যটা আমি অপরের সাথে সম্পর্কের ভিতর পাই, এটা আমি কোনো বুদ্ধিজাত ঘটনা না। From planetary discontinuity, this is historically pre-capitalist mindset. এবং স্পিভাক মনে করে যে অপরের সাথে এই যে সামষ্টিক দায়ের সম্পর্ক, পুঁজি আসলে এই সম্পর্কটাকে নষ্ট করছে। সে অপরের সাথে আমার সম্পর্কের ভিত্তিটাকে আমি যদি কমিউনিস্ট ম্যানিফেস্টো করি, সে এটাকে বিনিময় সম্পর্কে পর্যবেসিত করছে। এবং একটা বাক্য ম্যানিফেস্টোতে লেখা যে all that is solid melts into air, মানে যা কিছু দৃঢ় সেটাকে পুঁজি গলায় ফেলছে, তার জন্য আসলে সে কোনো বাধা মানে না, যে কোনো বর্গ, যে কোনো ধারণা, এবং মানুষের সম্পর্কটাকে সে এভাবে তরল করে ফেলছে। তো পরের বসে যাই, এখানে এই ইন্টেনশনালিটি বা মুখ দেখা, অপরের মুখ দেখার সাথে যে দায়ের একটা সম্পর্ক আছে, এটা নিয়ে আমি একটু বলি। Levinas's on-doing a non-specific pluralized otherness, মানে একটা মৌলিক অপরত্ব is a non-phenomenological abstraction। এখানে non-phenomenological বলবোটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ অপরের সাথে আমার সম্বন্ধ কোনো প্রপঞ্চ আকারে বা কোনো অভিজ্ঞতা, মানে কোনো প্রপঞ্চ আকারে আমার কাছে ধরা যায় না, এটা একমাত্র অভিজ্ঞতা জানে। এবং স্পিভাক আরো বলবেন যে অপরের সাথে আমার সম্পর্ক যে এই একটা অভিজ্ঞতা জাত, এই অভিজ্ঞতাটা আসলে একটা নৈতিক, মানে একটা নৈতিক মুহূর্ত। His visage, too quickly translated as a visage or a face, is mostly nominal construction। অর্থাৎ মুখ বর্গটাকে লেভিনাস কিভাবে ব্যবহার করতেছে, to be directed toward, মানে মুখ মাত্রই আপনি কারো দিকে চায় আছেন, কারো মুখাপেক্ষী আপনি। The verb intentionality। তো এখানে কি স্পিভাক অপরের মুখ দেখার সাথে কারো দিকে চায় থাকা, তার প্রতি আমার যে দায়, এই সম্পর্কটাকে উন্মোচন করে। আরেকটা ব্যাপার, এবং অপরের সাথে আমার সম্পর্কের ভিত্তি যদি এথিক্যাল হয়ে থাকে, অর্থাৎ নৈতিক, একমাত্র এটা একটা নৈতিক অভিজ্ঞতা আকারে আমি পাই। স্পিভাক আমাদের স্মরণ করে দিয়েছে, I understand the ethical to be an interruption on the epistemological। অর্থাৎ পশ্চিমা জ্ঞান কাণ্ড যখন মানুষকে তার জগতের সাথে বিচ্ছিন্ন করে ফেলছে, সে মনে করছে যে তার সাথে অপরের সম্পর্ক বা তার সাথে তার জগতের সম্পর্কটা একমাত্র জ্ঞানগত, এবং অপর আসলে তার জ্ঞানের বিষয়। এবং এই চিন্তা থেকেই আসলে পুঁজি তার খানাদারি রূপটা গ্রহণ করছে। অর্থাৎ জগৎ আপনার কাছে কাটাছেড়ার বিষয়, যা আপনার থেকে আলাদা, জগৎ আপনার অবজেক্ট। তো এখানে স্পিভাক মনে করে যে এই যে জ্ঞান তত্ত্ব বা জ্ঞান কাণ্ড, এর বিপরীতে
একটা নতুন সম্ভাবনা আকারে নৈতিকতা বা দি এথিক্যালকে স্পিভাক গুরুত্বপূর্ণ করে দেখাইতেছে, which is an attempt to construct the other। মানে উনি ব্যাখ্যা করতেছে এপিস্টেমোলজিক্যাল বলতে উনি কি বোঝাইতেছে, সেটা হলো the attempt to construct the other as an object of knowledge। মানে অপরকে আমি একটা জ্ঞানের বিষয়ে পরিণত করব, যাকে আমার ডায়াগনোসিস করা আমার কাজ, যাকে আমার প্যাথোলজিক্যাল সাবজেক্ট বানানো আমার কাজ, অপরের সাথে আমার সম্বন্ধটা এইরকম। তো স্পিভাক বলতেছে এইটাকে উল্টা দেওয়াটাই আমাদের এখনকার দায়িত্ব। Epistemological constructions cover broad spectrum between the domain of law and formal and informal education, which seeks to know the other as completely possible in order to punish or acquit rationally। অর্থাৎ এখানে যে আলাপটা করতেছি সেটা হলো অপরকে যে আমি জ্ঞানগতভাবে চিনতে চাই, এটা একই সাথে আমি তার উপর শাসন করতে চাই, এই আকাঙ্ক্ষা এটার ভিতর থাকে। এবং এই জায়গায় ভাষাবিহীন শাসনবাদ কেন উনি পশ্চিমা রাষ্ট্র বা রাষ্ট্রতত্ত্বকে শাসনবাদ আকারে চিহ্নিত করতেছেন, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সম্পর্কে যে অনুমান নিয়ে পশ্চিম তার রাষ্ট্র ব্যবস্থা গঠন করছে, সেটা ওয়েস্ট ফিলোসফি থেকে শুরু করে লেভিয়াথান পর্যন্ত, মানে সে অনুমান করছে যে মানুষ হইল বন্য এবং মানুষের কোনো নীতি নৈতিকতা নাই এবং তাকে ধরে বেঁধে শাসন করাটাই হলো রাষ্ট্রের কাজ। তো সে আসলে কল্পনা করছে এমন একটা মানুষ, এমন একটা জগৎ যেখানে মানুষ তার স্বাধীনতা রাষ্ট্রের কাছে হস্তক্ষেপ করছে যেন রাষ্ট্র তাকে সুরক্ষা দেয়, এবং এই সুরক্ষাটা সে রাষ্ট্র কার থেকে কাকে দেয়, মানুষ নিজেরা যেন ফিতনা ফাসাদ না করে সেই সুরক্ষাটা যেন রাষ্ট্র তাকে দেয়। অর্থাৎ এই যে মানুষ সম্পর্কে একটা শাসনবাদী বা একটা মানুষকে আদেশ দিয়ে আমি কাবু করে রাখবো, এই ধরনের যে ইনস্টিটিউশনাল ইমাজিনেশন ওয়েস্ট ডেভেলপ করছে তার মধ্যে, ভাষাটি আসলে ঠিক এইটাকেই প্রশ্ন করতেছেন যখন তিনি পালনের মানে শাসনবাদের বিপরীতে উনি পালনবাদ গল্পটাকে দেখাইতেছেন। তো অপরের সাথে নৈতিক সম্বন্ধে আমি যখন মুখোমুখি হইতেছি, অপরের দায় যখন আমার উপর, এবং অপরের সাথে যখন আমার সম্পর্কটার ভিত্তি কেয়ার এবং রেসপন্সিবিলিটি অর্থাৎ সেবা, মানে আমার অপরের সাথে সম্পর্কের ভিত্তিটা সেবা, এই কথা এটাই তো আসলে পালনবাদ কথাটার সারাংশ। তো এইটা আসলে এই যে পশ্চিমা চিন্তা এর আসলে এক ধরনের ক্রিটিক। The ethical interacts perfectly to listen to the other, neither to punish nor to acquit। অর্থাৎ এই অপরকে আমি যখন জানতে চাই, এই জানতে চাওয়া বা এই কল্পনা করার মধ্যে আসলে অপরকে যে আমি শাসন করব এই কল্পনাটা নাই, মানে উনি যে নতুন এথিক্যালের প্রস্তাবনা করতেছেন। এবং অ্যাস্থেটিক এডুকেশন বলতে উনি বুঝাইতেছেন চিন্তা করা বা কল্পনা করা, এইটার যে গুরুত্ব। আমি এখন অল্প করে আরেকটা স্পিভাকের প্রবন্ধ দ্য ডাবল বাইন্ড স্টার্টস টু কিক, এখান থেকে অল্প কিছু কথা বলবো। সেটা হলো অপরের সাথে আমার সম্পর্ক, আমি এটাকে কেন গুরুত্ব দিতেছি। স্পিভাক বলতেছে যে র্যাডিক্যাল অল্টারনেটিভ বা যে সম্পূর্ণভাবে আমার থেকে আলাদা, তার সাথে আমি সম্পর্ক করবো কিভাবে। মানে অপরকে তো আমি আমার মতো করে অভিজ্ঞতা করি, মানে তার অভিজ্ঞতা তো আমার অভিজ্ঞতা না, আমার দেহের ভিতর আমার অনুভূতির সীমার ভিতর তো সে আমার কাছে ধরা দেয় না। তো তার সাথে আমি কিভাবে সম্পর্ক করব। তো স্পিভাক এর একটা সমাধান দিতেছে যে radical alterity appears to require an imagining that is figuration of the ethical as if possible। অর্থাৎ অপরের সাথে আমার সম্পর্কের ভিত্তিটা সবসময় কল্পনার দ্বারা, আমি তাকে আমার মতো ভেবে নিই, আমি কল্পনা করি সে আমার মতো। এই কারণে এইটা এমন একটা নতুন নৈতিক মানে একটা নৈতিক অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরে, যেটা ঠিক পশ্চিমা জ্ঞানকাণ্ড মানুষের সাথে যে জ্ঞানগত সম্পর্ক এর দ্বারা এটা পূর্ণ করা যায় না। It is necessary to imagine the other as well as the self। অর্থাৎ অপরকেও আমার মতো করে আমি আরেকজন আমি আকারে কল্পনা করি কিভাবে, মানে আমার ভিতর যে আমি আছে, এই আমিটা আপনার ভিতরে আছে, এটা আমি জানলাম কিভাবে। এটা আমার কাছে জ্ঞান আকারে ধরা দেওয়া সম্ভব না, এটা আমার কল্পনার ভিতর দেখা দেয়।
যে আমাদের ভিতর ধরেন এই রুমে আমরা যারা আছি, আমার ভিতর যে আমি এবং আপনাদের ভিতর যে আমি এটা একই। এই কারণে আপনার উপর যখন কোনো আঘাত করবে এটা আসলে আমার উপরই আঘাত, এটা আমি অনুমান করে নেব। ইমাজিনেশন ইজ স্ট্রাকচারালি আনভেরিফায়েবল। এই যে কল্পনা, অপর ব্যাখ্যা পাইলে আমিও পাই, এর তো আসলে কোনো মেডিকেল ব্যাখ্যা নাই। আপনি তো আমার নার্ভ কাটাছিড়া করে এটা ব্যাখ্যা করতে পারবেন যে আপনি ব্যথা পাইলে আমি কেন ব্যথা পেয়েছি। এই সম্পর্কটা আমার ভিতরে নৈতিক এবং এই সম্পর্কটা আমাদের ভিতরে কাল্পনিক তুচ্ছ অর্থে না। পশ্চিমা ন্যাশনালিটি কি করছে, সে মানুষের যে সকল বৃত্তি আছে, ধরেন আপনার বুদ্ধি একটা আপনার বৃত্তি, আপনার কল্পনা আপনার আরেকটা বৃত্তি, সে আপনার যে বিভিন্ন বৃত্তি এর মধ্যে সে একটাকে বাইছে দিছে এবং সে দেখাইছে বুদ্ধি কিংবা যুক্তির দ্বারা যদি আপনি কিছু প্রমাণ করতে পারেন তাহলে সেটা সত্য। এবং সে তার আগের বিশ্বাসকে ছোট করছে, সে কল্পনাকে ছোট করছে, সে দেখাইছে যে যা কিছু রেশনাল, যা কিছু সাইন্টিফিক, এটাই আসলে সঠিক। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো the image of the other produced by imagination supplements knowledge and it marks the impossibility of fully realizing the ethical. অর্থাৎ আমার সাথে আপনাকে আমি আমার অভিজ্ঞতার ভিতর ধরতে পারি না, কিন্তু আপনার সাথে একটা অভিজ্ঞতার সম্পর্কের ভিতরে থাকাটাই আমার মানুষ হিসেবে নিয়ত। কারণ আমি তো আর একা একা বেঁচে থাকতে পারবো না, আপনার মুখোমুখি আমার হইতে হবে। তো অপরের সাথে যখন আমি মুখোমুখি হইতেছি, কিন্তু এই অপর আমার কাছে ইনঅ্যাক্সেসিবল, জ্ঞানের দ্বারা আমার ফেনোমেনা আকারে তাকে আমি ধরতে পারতেছি না, এই যে দোটানা, এটা আসলে এথিক্যাল এক্সপেরিয়েন্সের যে সারমর্ম, এটা আমাদের সামনে তুলে ধরা। অপরের সাথে আমার নৈতিক যে অভিজ্ঞতা, এটা সবসময় একটা অসম্ভব ব্যাপার। কিন্তু স্পিভাক আমাদের মনে করিতেছে এটা যদি অসম্ভব হয়ে থাকে তাহলে আমি অপরের মুখোমুখি হব না। তিনি বলতেছে যে এই যে অসম্ভব অপরের মুখোমুখি হওয়া, এই অসম্ভবের সামনে যদি আমি কোনো সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্তটাই হলো পলিটিক্যাল। এবং তিনি এই কারণে বলতেছেন অপরের সাথে আমার সম্পর্কের ভিত্তিটা এরকম এথিকো পলিটিক্যাল একটা সম্পর্কের দ্বারা নির্মিত হয়। এবং তিনি বলছে অপরের ডাক বা ন্যায়ের ডাক, অপরের ডাকে আমি যখন সাড়া দিই, এই ডাকটা হয় অফ রেসপন্সিবিলিটি, অফ অ্যাকাউন্টেবিলিটি। আমি এখানে আলাপ পারাবো না, আমি বুঝাই দিই আমার আলাপটা। ধরেন আমি প্রথমে শুরু করছি স্পিভাকের ওই আলাপটা দিয়ে যে গ্রোভার আমার যে মানবিক রাজনৈতিক ইতিহাস, এই ইতিহাসের সমান্তরালে যে আরেকটা গহন কাল বা একটা ডিপ টাইমের ভিতর আমরা আছি, এটা আমরা সজ্ঞান না এটা সম্বন্ধে। ধরেন গতকাল যখন ভূমিকম্প হইল, আমাদের যে সাজানো জীবন, এই জীবনে তো একটা ফাটল আকারে সেই ভূমিকম্পটা আসলো এবং আপনাকে নানামুখী অনিশ্চয়তার ভিতর ফেলে দিল। তো আমরা যদি এখনকার যে প্ল্যানেটারি এজ নিয়ে যে ধরনের কাজ, সেখানে তারা এটাই বলতেছে যে এই জগতের সাথে আমি আমার সম্বন্ধটা যখন একটা বিচ্ছিন্নতার ভিত্তিতে তৈরি করছি এবং এই বিচ্ছিন্নতার ভিত্তিতে আমি মানুষ কি এই সংখ্যা নির্ণয় করছি, এই বিচ্ছিন্নতার ভিত্তিতে আমি যখন আমার রাজনৈতিকতা কি এই সংখ্যা নির্ণয় করছি, আসলে আসন্ন যে সংকট, জলবায়ু বিপর্যয় তার মধ্যে একটা, এটার মোকাবেলা করার জন্য আমরা আসলে আমাদের যে প্রচলিত রাজনৈতিকতার ধারণা, এর মাধ্যমে আমরা আসলে এটা নির্ণয় করতে পারব। এখন COP30 গেল রিসেন্টলি। COP30-তে আমরা জলবায়ু বিপর্যয়ের কিভাবে মোকাবেলা করব এটা নিয়ে সব রাষ্ট্র একসাথে হয়েছে। এখন আমি লাস্টে আবার ভাষানির সাথে লিঙ্ক করবো। ধরেন জলবায়ু বিপর্যয়ের মোকাবিলা আমরা কিভাবে করব, এটাকে অনেকে মনে করতেছে এটা একটা
টেকনো ফিক্সিং এর মাধ্যমে এটা সম্ভব। মানে আমি অমুক পার্সেন্ট কার্বন নিঃসরণ করব, আপনার দেশ অমুক পার্সেন্ট কার্বন নিঃসরণ করবে, আপনাদের দেশগুলো গরিব, তারা ক্লাইমেটের শিকার, অতএব আপনারা ভিক্ষার ঝুলি নিয়ে আসবেন এবং কোটি কোটি টাকা আপনাদের জন্য বরাদ্দ থাকবে। এই ধরনের যে ইকোনমিক্যাল সলিউশন আমরা ইমাজিন করতেছি ক্লাইমেট ক্রাইসিসের, ভাসানী আসলে মৌলিকভাবে মনে করতেন যে ইঞ্জিনিয়ারগিরি দ্বারা আসলে আপনি জগতের যে সমস্যা এর সমাধান করতে পারবেন। এই কারণে ক্লাইমেট নিয়ে আমরা যখন আতঙ্কিত, আমরা যে ধরনের প্রস্তাবনা রাখতেছি এবং আমাদের বর্তমান রাজনৈতিক বাস্তবতার ভিতরে আমরা যে ধরনের সমাধান কল্পনা করতেছি, ভাসানীর হকের ধারণা কিংবা পালনের ধারণা আসলে আমাদের মনে করায় দেয় এই ধরনের কোন সম্পর্ককে ধারণ করার মতো রাজনৈতিক প্রতিষ্ঠান বা কোন ধরনের বাস্তবতা পশ্চিমা রাষ্ট্রের কল্পনার ভিতর নাই। এবং এই কারণে তিনি যখন বলেন যে ফারাক্কা বাঁধের কারণে এখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে পানির বন্টন, ধরেন ফারাক্কা ইস্যুটাকেও আমরা কি করছি, দুই দেশের মাঝে পানি বন্টন সংক্রান্ত একটা সমস্যা আকারে দেখতেছি যে এত পার্সেন্ট পানি আপনি পাবেন, এত পার্সেন্ট পানি আমি পাবো। এখানে ভাষায় দুইটা প্রবলেম দেখাইছে যে পানি তো শুধুমাত্র আপনি মেট্রিক বা এত বর্গ এত কিউবিক মিটার পানি আসতেছে যাইতেছে, পানিটা তো আসলে একজন কৃষকের কাছে এইভাবে দেখা দেয়। এবং আপনি কৃষিকেও ভাবতেছেন আপনার ফ্যাক্টরির মতো, যেখানে আপনার কৃষির একমাত্র উদ্দেশ্য আপনার কাছে হলো মানুষের খোরাক মেটানো, যে মানুষের যে ধরনের মানুষের খাওয়ার জন্য আপনি উৎপাদন করবেন এবং এই উৎপাদনটা হয়তো উচ্চ ফলনশীল, অর্থাৎ এই উচ্চ ফলনশীলতার যে আপনার চাহিদা, অর্থাৎ ফ্যাক্টরিতে আপনি যেভাবে একটা মেশিন বৃদ্ধি করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করেন, আপনি কৃষিকে একটা অ্যাবস্ট্রাক্ট একটা জগৎ বিচ্ছিন্ন ঘটনা আকারে মানে আধুনিক কৃষি আবিষ্কার করছে। এটা একটা ভাসানীর যে প্রস্তাব বা সে যে প্রবলেম দেখতেছে ফারাক্কার ভিতরে। আরেকটা হলো আপনি যে হিসাব করতেছেন এতটুকু পানি আমার দেশের জন্য, এতটুকু পানি আপনার দেশের জন্য, এই হিসাবের ভেতরে আসলে তো সমস্ত জীবের হক আমি রক্ষা করতে পারতেছি না। তিনি বলতেছেন যে এই ফারাক্কার কারণে যে পানিটা আটকাইলো, এটা তো শুধুমাত্র মানুষের খোরাক মিটাইতে মানে ব্যবহৃত হইতে এমন না, অর্থাৎ যে জীব অনুজীব যারা আসলে পৃথিবীর বায়োমাস, যদি আমি বলি বায়োমাসের সবটুকুই আসলে এই জীব অনুজীব। এবং একই সাথে ভাসানী বলতেছে যে ওই ব্যাঙের যে হক, এই ব্যাঙের হক আপনি কিভাবে রক্ষা করবেন। তো এখানে আর কি এই আলাপটা আমি করতে চাইতেছিলাম যে আধুনিক রাষ্ট্রের কল্পনা বা আধুনিক রাজনীতির আমরা যেভাবে ভাবি, এবং এর ভিতরে আসলে ভাসানীর যে ধরনের প্রস্তাব ছিল এটা অনেক আরো গভীর এবং অনেক সুদূর প্রসারী। এবং এখনকার সময় ভাসানী নিয়ে আমরা যখন ভাবি, এটা এক ধরনের দলীয় মানে টোকেনিজম আকারে ভাসানীর নাম নেওয়াটা এখন ফ্যাশনেবল, এই কারণে অনেকের নামটা নেয়। কিন্তু ভাসানী যে ধরনের সমস্যা চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখাইছে, এগুলা মোকাবেলা করার মতো আসলে আমরা এখনো প্রস্তুত হইনি। আমি আরো আলাপ করতে পারতাম, মনে এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে শোনার